নমস্কার, কেমন আছেন সবাই? এই চাঁদি ফাটা গরমে স্বস্তির বৃষ্টি হলে মন্দ হয় না বলুন। তা বৃষ্টি পড়বে কি পড়বে না সেটা তো প্রকৃতির হাতে, কিন্তু গরমটা কমানোর দায় কিন্তু কিছুটা আমাদের হাতে। কি বলেন? এই ধরুন, আজ আপনাদের একটা গল্প শোনাবো, কিন্তু পরিবর্তে কি চাই বলুন তো? কি ভাবছেন? শেয়ার? না, তা আবার সম্পূর্ণ আপনাদের হাতে। কিন্তু যদি গল্প ভালো লাগে তাহলে কথা দিন এক একজন ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স একটা করে গাছ লাগাবেন। কি পারবেন তো? ভাবছেন দূর বাবা, বিরক্তিকর শুরুতেই টাস্ক। তবে একটু রয়ে যান, কারণ আগে গল্প ভালো লাগলেই ওটা করতে হবে, নইলে নয়। তাহলে শুরু করা যাক অঞ্জনের পডকাস্ট, কথা হবে কানে কানে। এই গল্পের সব চরিত্র কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থাকে তা নিতান্তই কাকতালীয়। পরিচয় পর্বে আসি। গল্প লিখেছেন মৃণাল কান্তি দাস। গল্পের মূল চরিত্র ইন্দ্রাণী স্বর্ণবালা। গল্প পাঠে এই অথম। নাম কেউ কেউ পাশে দত্ত লাগায়, আসলে দাস, আর আমি গর্বিত আমার পদবিতে। নামটা কি তবে? অঞ্জন দাস। শুরু করছি হ্যাপি মাদার্স ডে। সারাদিনের রিপোর্ট অফিসে জমা দিয়ে সন্ধ্যের পরে ইন্দ্রাণী যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখন কলকাতার আকাশে ঝড়ের কালো মেঘ জমে উঠেছে। অফিস পাড়ার ট্যাক্সি স্ট্যান্ডে এসে দেখল একটাও ট্যাক্সি বা গাড়ি নেই। এখন এই ক্লান্ত শরীরটাকে টেনে আবার এত দূর চৌমাথার মোড় পর্যন্ত নিয়ে যেতে হবে বাস ধরার জন্য। উফ, ভাবতেই যেন রাস্তার ওপরে বসে পড়তে ইচ্ছে করলো ইন্দ্রাণীর। সেলসের চাকরিতে সারাদিন এমনই কম ধকল যায় না, তারপর এখন যদি এতখানি হেঁটে গিয়ে ভিড় বাসে উঠে প্যাচ প্যাচে গরমের মধ্যে লোকের কনুইয়ের গুঁতো খেতে খেতে যেতে হয়, তাহলে বাড়ি গিয়ে আর রান্নাবান্না করতে হবে না, না খেয়েই রাতটা কাটাতে হবে। ভাবতে ভাবতেই আকাশের দিকে একবার তাকালো সে। মেঘ আরও ঘন কালো রং ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যেই মনে হয় ঝড়টা আছড়ে পড়বে কলকাতার বুকে। কয়েকদিন ধরেই অস্বাভাবিক গরম পড়েছিল। ঝড় বৃষ্টি এলে লোকজন কিছুটা হয়তো স্বস্তি পাবে, কিন্তু আপাতত তার স্বস্তি নেই। কপালে দুশ্চিন্তার ভাঁজ ক্রমশই চওড়া হচ্ছিল তার। ফোন বের করে অ্যাপ ক্যাব ভাড়া করার সিদ্ধান্ত নিল সে। বেশি ভাড়া লাগে লাগুক, আপাতত এছাড়া আর কোনো উপায় নেই ইন্দ্রাণীর। কিন্তু ভাগ্য আজ বিরূপ, একটা ক্যাব পাওয়া গেল না। সবাই রিফিউজ করে দিচ্ছে। ওদের আর দোষ কি? এই আসন্ন দুর্যোগে ওরাও বাড়ি ফিরতে পারলে বাঁচে। দমকা হাওয়া কুড়ি মেরে চলেছে। পুরনো গাছের শাখাগুলো কিশকিশ শব্দ করে কাঁপছে। পথ চলতি কিছু মানুষকে ছুটোছুটি করতে দেখে সম্বিত ফিরলে ইন্দ্রাণী দেখল প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। বাধ্য হয়েই দৌড়ানো শুরু করলো সে, একটা নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এই ঝড়ের মধ্যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মরবে নাকি? কিন্তু চারপাশে কোনো দোকান বা ছাউনি দেখা যাচ্ছে না। হঠাৎ করেই এক বিদ্যুৎ ঝলকানি, অচিরেই তীব্র গগনভেদী আত্মনাদ। ভয় পেয়ে ইন্দ্রাণী চিৎকার করে উঠল। কানের দুপাশে হাত দিয়ে কয়েক মুহূর্তের জন্য বসে পড়েছিল সে। পরিস্থিতিটা সামনে নিতেই আবার ছুটতে শুরু করল। কতক্ষণ দৌড়েছিল খেয়ালই নেই। হঠাৎ করেই লোডশেডিং। চারিদিক অন্ধকার হয়ে যেতেই থমকে দাঁড়ালো সে। এবার কি করবে? কোথায় যাবে? এতক্ষণ ছুটতে ছুটতে কোন রাস্তা ধরে কোন গলিতে এসে পড়েছে খেয়ালই নেই। চারিদিকে একবারে ভীত চোখে তাকিয়ে নিল সে। আগুনের মতো গনগনে লাল হয়ে আসা মেঘের অস্পষ্ট আলোতে যতটুকু দেখা যাচ্ছে তাতে রাস্তার দুধারের পাশাপাশি বেশ কয়েকটা পুরনো আমলের বাড়ি দেখতে পেল। এগুলোতে আদৌ মানুষ বসবাস করে কিনা বোঝা যাচ্ছে না। কোনো বাড়িতেই কোনো আলোর দেখা নেই, এমনকি কোনো মানুষের সারা শব্দও পেল না সে। কোথায় যাবে? কাকে ডাকবে? একটু আশ্রয়ের জন্য কোন বাড়ির কড়া ধরে নাড়বেও? ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করলো ইন্দ্রাণীর। সাথে প্রচণ্ড রাগও হলো অফিসের বস সঞ্জয় লাহিড়ির ওপর। রিপোর্টটা কাল সকালে নিতে পারতেন না উনি? তা নয়, আজকের রিপোর্ট আজকেই দিতে হবে। ইন্দ্রাণী, আজ আছি কাল নেই, কথাটা তো শুনেছ নিশ্চয়ই। কে বলতে পারে কাল তুমি অফিসে আসবেই, কিংবা আমি সশরীরে অফিসে হাজির থাকব? কোনো গ্যারেন্টি আছে কি? ব্যাটার ছেলে দার্শনিক না হয়ে ভুল করে কর্পোরেট জগতে ঢুকে পড়েছে। এখন নিজের অফিসটাকেও তাই জীবন দর্শনে পাঠশালা বানিয়ে রেখেছে। চিবিয়ে চিবিয়ে একটা খিস্তি দিল সে।
কিন্তু আবার আরেকটা কর 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 করাত শব্দের সাথে সেটা কোথায় যেন হারিয়ে গেল। গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল এসে পড়ছে। ছোট্ট বারান্দাটাতে দাঁড়িয়েও বৃষ্টির জল থেকে সম্পূর্ণ বাঁচতে পারছে না। গলিটা ধরে আরও কিছুটা এগিয়ে যেতেই দোতলা বাড়িটা চোখে পড়েছিল ইন্দ্রাণীর। গলিটার একেবারে শেষ মাথার এই বাড়িটাতে আলো জ্বলতে দেখেই দৌড়ে গিয়েছিল সেদিকে। বাড়িটার সামনে দাঁড়িয়ে একবার চোখ বুলিয়ে নিল বাড়িটার উপর। বাকি বাড়িগুলোর মতোই এটাও পুরনো। জায়গায় জায়গায় চুনসুরকি পুলেস্তারা খসে পড়ে হাড় ঝিরঝিরে বৃদ্ধের মতো দেখাচ্ছিল বাড়িটাকে। জানলার কাঁচ ফাটা, জায়গায় জায়গায় ফাটল প্রভৃতিও দেখতে পেল সে। কাউকে ডাকবে কি না ডাকবে ভেবে একটু থমকালো ইন্দ্রাণী, কিন্তু ঝড়ের থাবা কোনোভাবেই এড়ানো সম্ভব নয় বলেই ছোট্ট বারান্দাটায় উঠে এসেছিল সে। বারান্দায় উঠতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, আর তার সাথে পাল্লা দিয়ে ঝড়। বারান্দার ওপরেই দোতলার ব্যালকনি। ব্যালকনির রেলিং থেকে একটা দড়ি বাঁধা রয়েছে, যার আরেক প্রান্ত বাঁধা আছে নিচে মাটিতে পড়ে থাকা একটা বেতের বাস্কেটের সঙ্গে। ঢুকতে গিয়ে এই জিনিসটা খেয়াল করেছিল সে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না বাস্কেটটাতে কি আছে। সামান্য ঝুঁকে পড়ে দেখতেই যাচ্ছিল ইন্দ্রাণী। এমন সময় ওপর থেকে কে একজন চিৎকার করলো, দাঁড়িয়ে আছে। একটা কর্কশ মহিলা কণ্ঠ। আমি আমি ঝড়ে আটকে পড়েছি, যদি একটু থাকতে দেন কিছুক্ষণের জন্য। দোতলার জানলাটা সশব্দে খুলে গেল। এরকম কর্কশ কণ্ঠে জবাব এলো, 1 মিনিট দাঁড়াও। ছোট্ট বারান্দাটাতে দাঁড়িয়ে ক্রমাগত ভিজে যাচ্ছিল ইন্দ্রাণী, তবে ঝড়ের জলীয় হাওয়ায় একটু স্বস্তিও লাগছিল। ইন্দ্রাণী দেখল দড়িতে বাঁধা বাস্কেটটা ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে, অর্থাৎ ওপরের মানুষটা দড়িটা ধরে টেনে বাস্কেটটা উপরে তুলছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দড়িটা আবার নিচে নেমে এলো। না, এবার দড়িটার প্রান্তে কিছু বাধা নেই, শুধু দড়িটাই নেমে এলো। আমি নিচে ওঠানামা করতে পারি না, বাড়িতেও কেউ নেই, তাই দরজা খোলা অসম্ভব। তুমি ওই দৌড়ে ধরে উঠে এসো। এ কীরকম পরিস্থিতি রে বাবা! এখন দড়ি বেয়ে দোতলার জানলা গলে ঘরে ঢুকতে হবে। ওপরে ব্যালকনি ধরে কে দাঁড়িয়ে আছে তাও বোঝা যাচ্ছে না। এভাবে ওপরে ওঠা ঠিক হবে কিনা বুঝতে পারল না ইন্দ্রাণী। তবে বাইরে এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার চেয়ে ওপরে উঠে ব্যাপারটা দেখাই বেশি নিরাপদ বলে মনে হলো তার। অগত্যা সাবধানে দড়িটা ধরে নিজেকে ওপরে তুলতে শুরু করলো সে। ভগবান কপালে আর কি কি লিখে রেখেছে কে জানে। অনেক কষ্টতের পর যখন উপরে উঠে এলো, তখন ও দেখল রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরিহিতা এক বয়স্ক মহিলা। ভদ্রমহিলার চেহারা রুক্ষ, বয়স 70-এর আশেপাশে বোধহয়। অস্থিসার দেহ, চোখ দুটি কুটরাগত কিন্তু অসম্ভব উজ্জ্বল। দেখলে মনে হয় যেন সারা দেহের সমস্ত শক্তি ওই চোখ দুটিতে এসে কেন্দ্রীভূত হয়েছে। ওনার সাথে একবার চোখাচোখি হতেই শিউরে উঠে চোখ নামিয়ে নিল ইন্দ্রাণী। ভদ্রমহিলা হাত বাড়িয়ে ইন্দ্রাণীকে ঘরের ভেতর ডেকে নিল। এসো এসো। আবার সেই কর্কশ কণ্ঠস্বর। ঘরের ভেতর ঢুকলো ইন্দ্রাণী। ঘরটা ছোট কিন্তু পরিষ্কার। এক কোণে একটা ছোট চৌকির ওপর বিছানা করা, তার উপর একটা বালিশ। চৌকির সামনে মেঝেতে একটা মাদুর পাতা। ঘরে আসবাব বলতে শুধুমাত্র অন্যদিকে একটা টিনের ট্রাঙ্ক। ট্রাঙ্কের ওপর রাখা সেই বেতের বাস্কেটটা। এখনো ঠিক বোঝা যাচ্ছে না কি আছে তার মধ্যে, তবে বোঝা যাচ্ছে ভদ্রমহিলা এখানে একাই থাকেন। এসো, বসো। বলেই তিনি বিছানার উপর রাখা বালিশটি একদিকে সরিয়ে দিয়ে জায়গা করতে লাগলেন। আমি তো অনেকটাই ভিজে গিয়েছ দেখছি। আবার বলে উঠলেন ভদ্রমহিলা। হ্যাঁ, ওই আর কি, ঝড়ের থাবা থেকে যে নিজেকে বাঁচাতে পেরেছি এটাই তো অনেক। আপনাকে অনেক ধন্যবাদ, বুঝলেন, আমাকে আশ্রয় দেওয়ার জন্য। না হলে যে কোথায় যেতাম ভাবতেই পারছি না। আর এমন কি, আসলে আমার হাঁটুতে অনেকদিন ধরে বাতের ব্যথা, তাই ওপর নিচ করতে পারি না। ওই যে বেতের বাস্কেটটা দেখছো, প্রতিবেশীরা ওটাতেই আমার প্রয়োজনের জিনিসপত্র দিয়ে যায়, আর আমি দড়ি ধরে টেনে ওপরে নিয়ে আসি। আর তোমাকেও কষ্ট করে তাই উঠে আসতে হলো। না না, ঠিক আছে, ঝড় জল থেকে যে বাঁচতে পেরেছি এটাই তো অনেক। তা আপনার কেউ নেই, মানে নিজের কেউ?
যে আপনার দেখাশোনা করতে পারে? একটু অবাক হয়েই প্রশ্ন করে ইন্দ্রাণী। ভদ্রমহিলা অন্যদিকে তাকিয়ে কি যেন ভেবে নেয় কিছুক্ষণ, তারপর একটু হেসে বলে, তুমি চা খাবে তো? দাঁড়াও, আমি তোমার জন্য চা করে আনি। বলেই তিনি দ্রুত পদে চলে গেলেন অন্য একটা ঘরের দিকে। আশ্চর্য, উনি কি এড়িয়ে গেলেন তার প্রশ্নটা, নাকি এসে বলবেন? কি জানি, কিছু একটা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল ইন্দ্রাণী। চটকা ভাঙল ওনার ঘরে আসার শব্দ। ইন্দ্রাণী হাতে একটা কাপ ধরিয়ে নিজেও একটা কাপ নিয়ে বসলেন। আমার নামটাই তো জানা হলো না, কি নাম তোমার? প্রশ্ন করলেন ভদ্রমহিলা। আমার নাম ইন্দ্রাণী সান্যাল, গড়িয়াতে আমার বাড়ি। এই পাড়ার কাছেই একটা অফিসে সেলসের চাকরি করি আর কি। তা বেশ, আমার নাম স্বর্ণবালা মুখার্জি। তুমি জানতে চাইছিল না আমার নিজের কেউ আছে কি না? নিজের বলতে একমাত্র ছেলে ছিল আমার, স্বর্ণায়ু মুখার্জি। সেও 16 বছর আগে চলে গেছে। ইন্দ্রাণীর মনে হলো আর বেশি কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সে চুপ করে চায়ের কাপে চুমুক দিতে থাকলো। বাইরে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। চা খাওয়া শেষ করে ব্যালকনিটার ধারে এসে দাঁড়ালো ইন্দ্রাণী। দূরে কোথাও একটা হুড়মুড় করে গাছ ভেঙে পড়ার শব্দ। কখন এই দুর্যোগ থামবে আর কখনো বাড়ি যেতে পারবে জানে না। ছোটবেলা থেকে বড্ড সাহসী ছিল জানো আমার ছেলেটা। ভয় কাকে বলে জানতো না। পড়াশোনায় মন ছিল না কোনোদিনই, প্রচণ্ড দুঃসে ছিল জানো তো। তবে ছেলেটা মায়ের খুব নেওয়াটা ছিল, সব সময় আমার সাথে সাথে ঘুরে বেড়াতো। আবার বলা শুরু করলেন ভদ্রমহিলা। স্মৃতির পাতা হাতড়ে চলেছেন তিনি। সারাদিন খাতার পাতায় কত রকম জাহাজের ছবি আঁকতো আর বলতো একদিন নাকি অনেক দূরে সমুদ্রে পাড়ি দেবে, বড় হয়ে জাহাজের ক্যাপ্টেন হবে, বড় বড় জাহাজ চলবে। বিশ্বাস করো, কোনো সাধারণ ঘরের বাঙালি ছেলের মধ্যে এমন স্বপ্ন দেখার কথা কোনোদিনও শুনিনি। কিন্তু আমার ছেলেটা দেখেছিল আর হয়েও ছিল জাহাজের ক্যাপ্টেন। এক মনে শুনে চলেছে ইন্দ্রাণী, যেন এই মুহূর্তে সেও পাড়ি জমিয়েছে অন্য কারো স্মৃতি সমুদ্রের অতলে। খুঁজে নিতে চাইছে গভীর লুকিয়ে থাকা কোনো মণিমাণিক্য। অনেক দূর থেকে ভেসে আসছে ভদ্রমহিলার কণ্ঠস্বর। 8 মাসে একবার বাড়ি ফিরত সে, তাও আবার কয়েক দিনের জন্য। কোনোবার 1 বছরের বেশি সময় গেছে ফিরে আসতে। যতবার সে বাড়ি থেকে বেরোতো ততবার আমার বুকটা খালি হয়ে যেত। ভয় হতো, এই বুঝি এইবারই শেষ দেখা ছেলেটার সাথে। এবার ফিরবে কিনা কে জানে। যতই হোক মায়ের মন তো। প্রথম তো রাতের পর রাত ঘুম হতো না, পরে অবশ্য রয়ে গেছিল। তারপর যখন সে ফিরে আসতো তখন যেন আমার প্রাণটাও আমার ধরে ফিরে আসতো। আর প্রতিবারই এসে সে বলতো দাদুর সমুদ্রে ভেসে বেড়ানোর গল্প, কালান্তক ঝড়, বড় বড় ঢেউ পেরিয়ে গন্তব্য পৌঁছানোর গল্প, নিজের অসামান্য দুর্জয় আর সাহসিকতার গল্প। আর যতবার সে সব গল্প করত ততবার আমার বুকটা গর্বে ভরে উঠত। বলেই মহিলা মাথা নিচু করে চুপ করে রইলেন। হয়তো স্মৃতি রোমন্থন করতে গিয়ে নিজের হারিয়ে যাওয়া মাতৃত্বটা আরও একবার অনুভব করছেন তিনি। ইন্দ্রাণী একটু সময় দিল ভদ্রমহিলাকে সামলে ওঠার জন্য।
ততক্ষণে বাইরে বৃষ্টির বেগ কমে গিয়েছে, হাওয়ার গতিও আর তেমন নেই বললেই চলে। এই বেলায় উঠে পড়বে কিনা একবার ভাবে ইন্দ্রাণী। ওদিকে ভদ্রমহিলার ছেলের কি হলো সেটা শোনার জন্য যথেষ্ট কৌতূহল অনুভব করছে সে। কিছুক্ষণ থেকে যাওয়াই যাক বরং, ততক্ষণে বাইরে হয়তো বৃষ্টিটাও একদম কমে আসবে, আর এদিকে ভদ্রমহিলার বাকি কথাটাও শোনা হয়ে যাবে। এই ভেবে চুপ করে বসে রইল সে। ভদ্রমহিলা এবার একটু নড়ে চড়ে বসলেন। আজ থেকে 16 বছর আগে শেষবারের মতো এসেছিল, সেইবারের যেসে গেল, তারপর আর এলো না। কোনো খোঁজ পাইনি কিছুদিন। অনেক খোঁজ খবর করেছিলাম ছেলেটার, কোথায় গিয়েছে, কিভাবে হারিয়ে গেল তা জানা যায়নি। পরে ওর এক সহকর্মীর কাছ থেকে খবর পেয়েছিলাম যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়ের মুখে পড়ে নাকি চিরদিনের মতো তার শরীর সমাধি হয়েছে। ইন্দ্রাণী দেখতে পেল ভদ্রমহিলার অতি উজ্জ্বল চোখ দুটো ইতিমধ্যেই কখন যেন স্তিমিত হয়ে এসেছে। সেখানে এখন সমুদ্রের মতো টলটল করছে লবণাক্ত জল। একটু পরেই হয়তো দুগাল বেয়ে নেমে আসবে। তবে সে আসবে, সে প্রতি বছরই আসে। বলেছিলাম না, সে তার মায়ের বড্ড ন্যাওটা ছিল। মৃত্যুর পরও সে ভোলেন তার মাকে। চমকে ওঠে ইন্দ্রাণী। ভদ্রমহিলার গলার স্বরে কিছু পরিবর্তন এসেছে। ঘরের বাতিগুলো দপদপ করতে থাকে। একটা চাপা ধোঁয়া বাসা বাঁধতে থাকে ইন্দ্রাণীর গলার কাছে। প্রতিবার মাদার্স ডেতে আসে তার মায়ের সাথে দেখা করতে, মাকে উপহার দিতে, মায়ের সাথে সময় কাটাতে। এই যেমন আজ মাদার্স ডে, সে আসবে, সে আসবে তার মায়ের কাছে। এক অমানসিক হাসির শব্দে রোল ওঠে সারা ঘর জুড়ে। ঘরের সমস্ত বাতিগুলো নিভে গিয়েছে এতক্ষণে। নিকষ কালো অন্ধকার নেমে এসেছে সারা ঘরময়। স্বর্ণমালা দেবী কোথায় আছেন বোঝা যাচ্ছে না। ক্রমাগত হাসির শব্দ হয়েই চলেছে, কিন্তু তা ঘরের ঠিক কোন দিক থেকে আসছে তাও হচ্ছে না। চারিদিক হাতড়াতে শুরু করে ইন্দ্রাণী, কিন্তু কিছুই তার হাতে থাকে না। এসেছে, সে এসেছে। ওই শোনো, দড়ি ধরে ওঠার শব্দ। একটু পরে দেখা যাবে ব্যালকনি বেয়ে উঠছে তার শরীরটা। বাবা আয়, কতদিন দেখিনি বলতো তোকে। আয় একবারটি আমার খুলে এসে বস বাবা। পুত্রহারা মায়ের আকুল কান্না চারিদিক থেকে ঘিরে ধরেছে তাকে। আজ আবার জেগে উঠেছে কোল খালি হয়ে যাওয়া এক মায়ের পুত্র শোক। দোকানে হাত চাপা দেয় ইন্দ্রাণী। সেই অবস্থাতেই ভীত চোখে ব্যালকনির দিকে তাকালো সে, আর সঙ্গে সঙ্গেই ভয়ের একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল তার শিরদাঁড়া বেয়ে। এ কি দেখছে সে? বাইরের লাল মেঘের অস্পষ্ট আলোতে যতটুকু দেখা যায় তাতে বোঝা যাচ্ছে একটা নিকষ কালো অন্ধকার মাথা, যার মাঝে আগুনের ভাটার মতো জলজলে দুটো চোখ। ব্যালকনির রেলিংয়ের ওপর উঠে এসেছে, আস্তে আস্তে উঠে আসছে বাকি শরীরটা। কে ও? কে ও? কে উঠে আসছে? আবার শুরু হয়েছে সেই বৈশাচিক কান্না আর কর্কশ মহিলা কণ্ঠের আকুতি। এসেছিস বাবা, এসেছিস। আয় বস, আমার কোলে এসে বস। ভয়ে মূর্ছা যাওয়ার আগে ইন্দ্রাণী দেখতে পেল অন্ধকার মূর্তিটির দুহাতে ধরা রঙিন কাগজে মোড়ানো একটা উপহারের বাক্স, আর শুনতে পেল ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বরে উচ্চারণ করা কয়েকটি শব্দ। হ্যাপি মাদার্স ডে মা। মাদার্স ডে মা, হ্যাপি মাদার্স ডে। অফিসের অধস্তন কর্মীদের নিয়ে একসাথে দাঁড়িয়ে টিভিতে ইন্দ্রাণী সান্যালের মৃত্যুর খবরটা দেখছিলেন সঞ্জয় লাহিড়ী। ঝড়ের সময় এক পরিত্যক্ত পাড়ার রাস্তা দিয়ে ছুটোছুটি করতে গিয়ে গাছ ভেঙে পড়ে বেঘরে প্রাণ হারিয়েছে মেয়েটা। মুখ দিয়ে একটা চুকচুক শব্দ করে বাকি কর্মীদের উদ্দেশ্যে বললেন, আমি তো কালকে মেয়েটাকে বলেছিলাম, আজ আছি কাল
আজ আছো কাল নেই। আমাদের এই পডকাস্ট কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, সে ভালো হোক কিংবা খারাপ। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গল্প নিয়ে। আর সেসব কিছু মিস না করতে চাইলে যারা ফেসবুকে শুনছেন তারা ফলো, আর যারা ইউটিউবে শুনছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, এতটুকু যখন শুনেই ফেলেছেন নিশ্চয়ই ভালো লেগেছে আশা রাখি। গাছ লাগাতে ভুলবেন না যেন। অঞ্জনের পডকাস্ট, কথা হবে কানে কানে।